কি আর বলবো, এই জন্যই আমার ভিউজ হয় না। ঘুরে এসেছি সেই কবে, কিন্তু ব্লগটা ছাড়ছি এতদিন পর। এভাবে কি আর সাবস্ক্রাইবার বাড়ে? মাসের শেষে যদি মাসের প্রথমের ভিডিও দেখাই তাহলে কি আর সাবস্ক্রাইবার বাড়বে? কি আর করব। আরে আর সময়ই হয়নি যে এই ভিডিওটাকে বসে বানাবো। ঘুরতে তো গেছিলাম একদিনের ছুটিতে, ঘুরে এসে তারপরে সব কাজকর্ম সারতে সারতে বসে যে ভিডিও বানাবো সেই সময়টাই হয়ে ওঠেনি। চলো এবার তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমি কোথায় আর কবে ঘুরতে গেছিলাম। আর আগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ডেইলি লাইফ উইথ পিলিতে। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। দেন লেটস স্টার্ট। তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে দোলের সময়কালীন ভিডিও। হ্যাঁ, এবছর দোলে আমরা গিয়েছিলাম জয়রামবাটি, কামারপুকুর আর বিষ্ণুপুর ঘুরতে। অন্যবারের মতো এটাও একটা সাডেন প্ল্যান, হট করেই ঠিক করলাম যে না, একদিন ছুটি নিয়ে চলে যাব একটুখানি ঘুরতে। এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। এবছর দোলের দিন চন্দ্রগ্রহণ পড়ায় দোলের আগের দিন সন্ধ্যাবেলাতেই আমাদের বাড়িতে পুজো হয়ে গিয়েছিল। তাই জন্য ঠিক করলাম পুজো যখন হয়েই গেছে আর হাতে যখন একদিন ছুটি আছেই, তাহলে একটু ঘুরে আসা যাক। আর আমাদের দুজনের ঘোরার পার্টনার তো আমার মা বাবা, তাই মা বাবাকে বগল দাবা করেই নিয়ে চললাম। কাছাকাছি কোথায় যাব ভাবতেই মনে হলো যে না, যাই একটুখানি জয়রামবাটি, কামারপুকুর আর বিষ্ণুপুরটাই ঘুরে আসা যাক। সেই মন করেই ভোরবেলা বেরিয়ে গেছিলাম উবের ধরে হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে গোঘাট। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও সূর্য ওঠেনি, তখনও ছিল মধ্যরাত। আর গোঘাটে যখন এসে পৌঁছলাম তখন সূর্য উঠেছে বেশ খানিকক্ষণ। ভোরবেলা গোঘাটের ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, আমরা তো বুঝতেই পারিনি যে এখানে এত ঠান্ডা থাকবে। তাই জন্য একটা চাদরও নিয়ে আসিনি। একবারে গোঘাট স্টেশন থেকে টোটোয় করে চলে এলাম মায়ের বাড়ি জয়রামবাটি। মা শারদার বাড়িতে হোলির দিন একটা সুন্দর করে রং খেলা হয়। এরকম রং খেলা তোমরা হয়তো অন্য কোথাও দেখবে না। সবাই সবাইকে রং মাখাচ্ছে। এখানে কিন্তু কেউ কারো চেনা নয়, কিন্তু সবাই কি সুন্দর আবিরে সবাইকে রাঙাচ্ছে। এত সুন্দর লাগছিল এই ভাইবসটা, কি বলবো। আমরা প্রথমে জয়রামবাটিতে এসে চেষ্টা করেছিলাম জয়রামবাটির মায়ের বাড়ির ভেতরে যে আশ্রম আছে সেখানে থাকার, কিন্তু এসে জানতে পারলাম সেখানে মোটামুটি 3 মাস আগে অনলাইনে বুকিং করলে তবেই ঘর পাওয়া যায়। তাই ওখানে তো ঘর পেলাম না, কিন্তু মায়ের বাড়ির একদম সামনেই একটা হোটেল বুক করে নিয়েছিলাম। তারপরে সেখানে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মায়ের বাড়িতে। একটু ঘোরাঘুরি করলাম, তারপরে সবাই মিলে একটুখানি সুন্দর করে আবির খেললাম। এর আগেও দোলে বাড়ির সবার সাথে খেলেছি, সেটা একটা অন্যরকম ফিলিংস, আর এই ফিলিংসটা সত্যি আলাদা রকম। আর এখানে এই আবিরের যে রঙটা, একদম পলাশ ফুলের যে রঙটা, এই রঙের আবির আমি এখানে প্রথম দেখলাম। এত সুন্দর আর ডিভাইন লাগছিল চারিদিকটা, কি বলবো। সবাই মিলে একটুখানি আবির খেলে নিলাম, তারপরে ওখানেই ঘুরছিলাম। এখানে প্রচুর রকম গাছ, আর আমি তো গাছ দেখলে পাগল। সব গাছ ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর ভ্যারাইটি সব ফুলের, যেগুলো আমি এর আগে কখনো দেখিনি। এত সুন্দর লাগছিল। এখানে ছিল একটা বড় পলাশ গাছ, আর সেখান থেকে বহু পলাশ নিচে পড়েছিল। খানিকটা পলাশ ফুল কুড়িয়ে নিয়ে মায়ের বিনুনিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। এই মোমেন্টগুলো একদম আলাদা রকম। মায়ের পুরো বিনুনিটাতে প্রচুর পলাশ ফুল লাগিয়ে দিয়েছিলাম, দেখো এরকম লাগছিল। তারপরে একটুখানি মায়ের বাড়িতে ঘুরে হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম সাইট সিন করতে। সকালবেলা যে টোটোটা করে এসেছিলাম সেটাকেই রিজার্ভ করা ছিল। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, আমরা দুপুরের লাঞ্চটা মায়ের বাড়িতেই করেছিলাম। ওখানে ভিডিও করতে দেয় না, তাই জন্য করা হয়নি। মায়ের ভোগ যে এত সুন্দর, একটুখানি খেলেই পেট ভরে যায়। মায়ের ভোগ খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম সাইট সিন করতে। গিয়েছিলাম কামারপুকুর, আর মায়ের জয়রামবাটিতেই আরও অনেকগুলো ঘোরার জায়গা আছে, সেগুলো দেখার জন্য। মা শারদা কোথায় স্নান করতে যেতেন, কোথায় প্রথম রামকৃষ্ণদেবের সাথে তার দেখা হয়েছিল, এই সমস্ত জায়গাগুলো টোটোওয়ালা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর উনি সব বলছিল। আশেপাশটা এত সুন্দর যে কি বলবো, চারিদিকে আলু ক্ষেত, ধান ক্ষেত, এত সুন্দর লাগছিল, পুরো গ্রাম্য পরিবেশ। তারপরে ওখান থেকে এলাম কামারপুকুরে রামকৃষ্ণদেবের পাঠশালা, কোথায় থাকতেন, শিব মন্দির, রাস মন্দির, দুর্গা মন্দির, এছাড়াও উনি যেখানে স্নান করতে যেতেন সেখানে বহু দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই যে বিষ্ণু মন্দিরটার ভেতরে, এখানে রামকৃষ্ণদেবের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত নানান লীলা সাজানো আছে। আর এখানের যারা স্থানীয় লোকেরা আছে, স্থানীয় মহিলারা আছে, তারাই এটা গাইড করে দিচ্ছিল আর কি। এই প্রত্যেকটা মূর্তি দেখিয়ে দেখিয়ে বলছিল যে কোনটা কোন সময়ের ঘটনা, কখন রামকৃষ্ণদেব জন্মালেন, তারপর তার বড় হওয়া, তার সাথে মা শারদার বিয়ে হওয়া, প্রত্যেকটা জিনিসই এখানে সুন্দর করে মূর্তির সাহায্যে সাজিয়ে দেখানো আছে। সবটা ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল।
মনটা একদম অন্যরকম হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে শহরের কোলাহল থেকে এরকম একটু শান্ত নিরিবিলি জায়গায় আসলে মনটা একদম ভালো হয়ে যায়। দোলের সময় লক্ষ্য করে দেখলাম বহু লোক এসছে এরকম ঘুরতে, আমাদের মতো এই 1-2 দিনের ছুটিতে। অনেকে তো আবার যারা একটু বয়স্ক তারা এখানে 3-4 দিনের জন্য ছুটি নিয়ে এসেছে, এখানেই থাকবে আশ্রমে, থেকে তারপরে ফিরবে। কামারপুকুরে একটা মেলা বসেছিল সেই সময় আমরা গিয়ে একটুখানি মেলাটা ঘুরছিলাম। তোমরা তো জানোই আমি আর আমার মা মেলা ঘুরতে কত ভালোবাসি, যেখানেই মেলা হয় সেখানেই প্রায় চলে যাই, তাই জন্য এই মেলাতেও ঘুরতে শুরু করে দিয়েছিলাম। তারপর রাত হয়ে যাওয়ায় চলে এলাম আবার জয়রামবাটিতে। আসার সময় একটুখানি মুড়ি চপ খেয়ে নিলাম, মুড়ি চপ ওখানে খুব ফেমাস। তারপর পরের দিন সকালে উঠে আবার চলে এলাম একটুখানি আশ্রমে, মায়ের বাড়িতে একটু ঘোরাঘুরি করে আমাদের গাড়ি বুক করা ছিল, তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। ওখান থেকে বিষ্ণুপুর অনেকখানি দূর, গাড়িতে প্রায় অনেকক্ষণ সময় লাগে, তাও ধরো 2-2.5 ঘন্টা মতো। তবে এই এতক্ষণের জার্নিটাও কিন্তু মন্দ লাগছিল না। গাড়িটা যাচ্ছিল দুদিকে ইউক্যালিপটাস জঙ্গলের মাঝখান দিয়ে, এত সুন্দর দেখতে লাগছিল। আমাদের গাড়ি চালক বলছিল ওখান থেকে নাকি মাঝে মাঝে বুনো হাতিও বেরিয়ে আসে। অনেকক্ষণ জার্নির পরে আমরা শেষমেশ চলে এলাম বাঁকুড়ার বিষ্ণুপুরে। বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর হচ্ছে বাংলার মন্দির স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। মূলত সপ্তদশ আর অষ্টদশ শতকে মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরগুলো স্থাপন হয়েছিল। এই প্রত্যেকটা মন্দিরই পোড়ামাটি বা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। এই প্রত্যেকটা মন্দিরের গায়েই মহাভারত, রামায়ণ, কৃষ্ণকালীর নানান লীলা ফুটিয়ে তোলা আছে। মল্ল রাজারা প্রায় 1000 বছর ধরে এই বিষ্ণুপুর শাসন করেছিল। মল্ল রাজা হাম্বির আর তার উত্তরসূরি বৈষ্ণব ধর্ম গ্রহণের পর এই মন্দিরগুলো স্থাপনের জন্য উদ্যোগী হন। এখানকার প্রত্যেকটা মন্দিরই ল্যাটেরাইট বা বাঁকড়া পাথর এবং পোড়ামাটির ইট দিয়ে তৈরি। বিষ্ণুপুরের এই প্রত্যেকটা মন্দিরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তালিকাভুক্ত জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের মধ্যে তালিকাভুক্ত রয়েছে। এখানে যে প্রধান মন্দিরগুলো রয়েছে তার মধ্যে রাস মন্দির, জোড়া বাংলা মন্দির, শ্যামরাই মন্দির, মৃন্ময়ী মন্দির, মদনমোহন মন্দির, রাধারানী মন্দির এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা এই প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখেছি, আর এই প্রত্যেকটা মন্দিরের হাতের কাজ এত সুন্দর যে কি বলবো। এছাড়াও এখানে রয়েছে ছিন্নমস্তা মায়ের মন্দির, আমরা সেখানেও ঘুরতে গেছিলাম এবং তার সামনে যে মার্কেট ছিল সেগুলোও ঘুরে দেখছিলাম। বিষ্ণুপুর যাব অথচ পোড়ামাটির নিদর্শনের কোনো কিছু ঘরে নিয়ে আসবো না, তা কি হয় নাকি? আর কোথাও ঘুরতে গেলে কিছু না কিছু তো কিনতে হবেই। এছাড়াও গিয়েছিলাম ওখানে তাঁতিপাড়ায়, যেখানে বালুচরীর শাড়ি তাঁতিরা নিজের হাতে তৈরি করে। তারপর ওখান দিয়ে গিয়েছিলাম রাসমঞ্চ, এটা 1600 খ্রিস্টাব্দে মহারাজা বীর হাম্বির এটা তৈরি করে। এটা বিষ্ণুপুরের প্রাচীনতম একটা নিদর্শন। তারপর ওখান দিয়ে গিয়েছিলাম লালবাই ঝিল, শ্যামরাই মন্দির আর জোড়া বাংলা মন্দিরে। এই জোড়া বাংলা মন্দিরের রেপ্লিকা ইকো পার্কে গেলে দেখা যায়। এছাড়াও ওখান থেকে গিয়েছিলাম দুর্গা মন্দিরে। আমি ওখানকার স্থাপত্য শৈলীগুলো দেখছিলাম আর ভাবছিলাম আজ থেকে এত বছর আগে না ছিল কোনো টেকনোলজি, না ছিল এত উন্নত প্রযুক্তি, তাও মানুষের হাতের কাজ এত সুন্দর ছিল যে প্রত্যেকটা জিনিস এত অ্যাকিউরেটভাবে তৈরি করা, হাতে খোদাই করে এত সুন্দর সুন্দর দেয়াল চিত্র করা, যেগুলো দেখে অবাক হওয়ার সামিল। এছাড়াও দেখলাম ওখানকার ডোকরার কাজ। এই সব কিছু ঘুরতে ঘুরতেই হয়ে গেছিলো অনেক বেলা। আমরা ওখানকার একটা ফেমাস হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম, আর তারপরে চলে এলাম আবার গোঘাট স্টেশনে, তারপর ওখান থেকে বাড়ি। আমাদের এই 2 দিনের ছোট্ট ট্রিপটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো।